কলকাতা থেকে লাদাখ ট্রিপটা আমরা এত কম খরচে কমপ্লিট করতে চলেছি, যেটা শোনার পর তোমরাও কিন্তু নেক্সট ইয়ারে লাদাখের জন্য প্যাকিং শুরু করে দেবে। হ্যাঁ, 2 लोग उसमें হবে। সুমন ঘোষ। লে মানালি হাইওয়েতে একটা বিশাল বড় ধস নেমেছে, যার জন্য কিন্তু লে মানালি হাইওয়ে টোটালি কিন্তু ব্লক রয়েছে। আর রাস্তাটা ঘুরে ঘুরে কোথায় উঠছে দেখো, সেই পাহাড়ের টপে রাস্তা। ওয়েলকাম টু চাংলা পাস, 17,688 ফিট ওয়াটার ক্রসিং। জল তো কমই আছে, কিন্তু পাথরের উপর দিয়ে যেতে হবে। স্নো ক্যাপ মাউন্টেনের সামনে দাঁড়িয়ে বিস্কিট পার্টি হচ্ছে এখন, তাই তো? আমাদের ভাই আজকে 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে প্যাংগং লেক পৌঁছে গিয়েছে। তো এখানে কিন্তু 3 ইডিয়টস মুভির শুটিংও হয়েছিল, সেই স্পটটাও রয়েছে। গুড মর্নিং ফ্রম লেতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যেতে চলেছি লাদাখের সব থেকে ফেমাস জায়গা দ্য প্যাংগং লেক, যেখানে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল। সেই লেকে কিন্তু আজকে আমরা ভিজিট করতে চলেছি। তো আমাদের লে থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স প্রায় 160 থেকে 70 কিলোমিটারের মতন। তো যেহেতু আমরা লে থেকে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো পাবো বলেই আমার ধারণা রয়েছে। এর আগের বার হুন্ডার থেকে প্যাংগং গিয়েছিলাম, তো রোড কন্ডিশন বিভৎস রকমের খারাপ ছিল, প্রচণ্ড অফরোডিং ছিল। তবে এই রোডটা শুনেছি যে ভালো রয়েছে। তো আজকে আমি এক্সপ্লোর করব যে এই রোডটা কীরকম রয়েছে এবং প্যাংগং লেকের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমার সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর লেতে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, কারণ কালকের যে দুর্যোগের মধ্যে আমরা পড়েছিলাম খারদুংলাতে, সেটা তোমরা সকলেই জানো। আর যারা এখনো পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রথম পার্ট থেকে তোমরা দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আর আমাদের রুমটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি সব ব্যাগটাকে আমরা কাল রাত্রিবেলা বাইকে বেঁধে তারপরেই কিন্তু শুতে গিয়েছি। তো এখানে দেখাই তোমাদের, এই দেখো আমরা জাস্ট রুমটাকে চেক আউট করবো এবং বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো বেশি টাইম না করে আজকে জার্নিটা শুরু করা যাক। সকাল সকাল বসে পড়েছি আমরা ছাতু খাওয়ার জন্য। আর ছাতুটা জাস্ট গুলেছি দেখো, আজকে কদিন ভোর জলের বোতলে গুলে গুলে খেয়ে খেয়ে, আর আজকের এই বিট লবণ তার সাথে মশলা, আর এই ছাতু ফাটছে দেখো, বাবা প্রফেশনাল ছাতুওয়ালা। তো একেবারে আমরা ছাতুটা তো খেয়ে তারপরেই কিন্তু বেরোবো, কারণ রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর জলেরও প্রয়োজন হয়। সেই কারণে আমরা হোটেল থেকে প্রতিদিনই টিফিন করে তবেই আমরা বেরোচ্ছি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো ফটাফট আমরা ছাতুটা খেয়ে নিই, তারপরে বাইক কথা হবে। তো টাইম হচ্ছে এখন 10টা 43, আর আমরা গঙ্গামা গেস্ট হাউস থেকে সবেমাত্র বেরোচ্ছি। চলিয়ে ভাইয়া আতে, থ্যাংক ইউ। গেস্ট হাউসের ব্যবহার সত্যি খুবই ভালো, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। চলো এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নিচ্ছি। আরে লে তো আজকেও পুরো বন্ধ। আমি ভেবেছিলাম যে একদিন হয়তো বন্ধ থাকে, কিন্তু সেরকম নয়। লে থেকে 155 কিলোমিটার ডিস্টেন্স আছে প্যাংগং লেকের। এই রোডটা আমি আগেই বললাম যে এই রোডে আমি কখনো যাইনি, এই রোডটা আমার কাছে নতুন একদম। তবে রোড কন্ডিশন নাকি বেশ ভালো, যেটা হোটেলের মালিক আমাদেরকে বললো। ও লে সিটি থেকে এখন জাস্ট ভিউ দেখো। তো এখান থেকে আমরা সেকেন্ড এক্সিটে বেরোবো, এর কোনো সিগন্যাল টিগনাল কিন্তু থাকে না, এখানে জাস্ট এমনি বেরিয়ে যেতে হবে। এই যে NH3-তে আমরা উঠলাম, এইটাই হচ্ছে প্যাংগং লেক যাওয়ার রাস্তা। রাস্তায় কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ভিউ আমরা পেতে চলেছি আজকে। কারু হচ্ছে 33, পাং হচ্ছে, আচ্ছা মানে আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওই দিকেরই রোড দেখাচ্ছে এটা 173, সার্চু 249 কিলোমিটার। ও ওইদিকে জাস্ট স্নো ক্যাপ মাউন্টেনটাকে দেখো,
দারুণ লাগছে ভাই, দারুণ। তো আমরা যতই তাড়াহুড়ো করি না কেন, হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় 11টা কিন্তু বাজবেই বাজবে, যার কারণে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। যদিও তো কিছু করার নেই, রাত্রিবেলা ঘুমটা আমাদের এত সুন্দর হচ্ছে না ঠান্ডায়। আর এখন আমরা রয়েছি পুরো সমতলেতে, প্রায় মানে পাহাড়ের উপরে তো অবশ্যই রয়েছি, তবে এই জায়গাটা সমতল। আর এইভাবে ডাউন হয়ে গিয়ে এবারে আমাদের কিন্তু পাহাড়ের উপরে উঠতে হবে। আর পাহাড়ের উপরে ওঠা মানে এই ওয়েদার তো খারাপ থাকবেই থাকবে, কোনো কথা হবে না। তবে এইখান থেকে ওই যে দূরের গ্রামগুলো দেখতে জাস্ট অপরূপ লাগছে কিন্তু। তো যেখানে যেখানে গ্রাম রয়েছে সেখানে সেখানে কিন্তু অল্প বিস্তর গ্রিনারি রয়েছে, এছাড়া কিন্তু যেখানেই তোমরা দেখবে শুধু শুকনো পাহাড় আর শুকনো পাহাড়। প্যাংগং টিএসও 220 কিলোমিটার দেখাচ্ছে ভাই। অ্যাকচুয়ালি এই যে প্যাংগং টিএসও দেখায়, মানে গুগল ম্যাপে যদি তোমরা প্যাংগং টিএসও মারো লে থেকে, তাহলে কিন্তু কিলোমিটার অনেকটাই বেশি দেখাবে। তবে তোমরা সবসময় স্প্যানোমিক মারবে, স্প্যানোমিকটা হচ্ছে ওখানে হোটেল টোটেল সব রয়েছে। আর না হলে প্যাংগং মারলে কিন্তু তোদের প্যাংগং লেকের ঠিক উল্টো সাইডে নিয়ে চলে যাবে, যেটা আগের বারে আমার সাথে হয়েছিল। প্যাংগং লেক যাওয়ার জন্য আমরা যেই রাস্তা দিয়ে লে এসেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আমাদের আবার ব্যাক করতে হচ্ছে। ও ভাই, রাস্তা জাস্ট কার্ভটা দেখো, তার সাথে এরকম সুন্দর ভিউ, যেদিকেই তাকাবে লাদাখের পাহাড়। লাদাখের পাহাড়ের কাছে ভাই অন্য কোনো পাহাড় কাজই করবে না। লে সিটিকে ছেড়ে দিয়ে এবারের মতন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে লে সিটিতে আমরা যে কদিন ছিলাম জাস্ট চুটিয়ে আনন্দ করেছি, কারণ এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই সুন্দর। যদি তোমরা কেউ এইসব রুটে আসো তো এই হোটেলটাকে কম বাজেটের মধ্যে অবশ্যই চেক আউট করতে পারো। আর সবথেকে ভালো জিনিস, 24 ঘন্টা গরম জলেরও ব্যবস্থা কিন্তু এখানে ছিল, প্লাস রুমের মধ্যে হিটার টিটার সব কিছু প্রোভাইড করেছিল আমাদেরকে 500 টাকার মধ্যে। আমি তো জাস্ট কখনো ভাবিনি যে 500 টাকায় আমরা লের মতন জায়গাতে এত সুন্দর একটা হোটেল পাবো। কলকাতা থেকে লাদাখ ট্রিপটা আমরা এত কম খরচে কমপ্লিট করতে চলেছি, যেটা শোনার পর তোমরাও কিন্তু নেক্সট ইয়ারে লাদাখের জন্য প্যাকিং শুরু করে দেবে। তো সত্যি কথা বলতে গেলে আমরা খাবার দাবারের কস্টিংটা একদম জিরোতে রাখার চেষ্টা করছি। তার সাথে সাথে কিন্তু যেখানে যেখানে টেন্ট করার সেখানে আমরা টেন্ট করছি, আর যেখানে যেখানে এখন টেন্ট করার প্লেস নেই সেখানে একমাত্র হোটেল নিচ্ছি। তো লেতে অ্যাকচুয়ালি আমার 2 দিন হোটেল নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে একটাই যে ঋষভের কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। তো আমি ভয়েতে আমি আর এগোতে পারিনি, সেই কারণে আমাকে লেতে হোটেলটা নিতে হয়েছে। চলো, প্যাংগং 207 কিলোমিটার। রে বাবা, পাহাড়ের মাথায় এটা কি কোনো মনস্ট্রি ফনস্ট্রি হয়? পুরো পাহাড়ের একদম টপে। ও ভাই, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটাই সব থেকে বিরক্তিকর ব্যাপার, এই ঠান্ডার এলাকায় বৃষ্টি যে কতটা ক্ষতিকর সেটা শুধু আমরাই জানি। স্নোফল হয় তা না, বৃষ্টি হচ্ছে পাহাড়ে। প্যাংগং লেকের ধারে আমরা কিন্তু আগেবারে 700 টাকাতে একটা সুন্দর হোটেল পেয়েছিলাম। যদি আজকে ওই 500 টাকার মধ্যে হোটেল পাই তাহলেই কিন্তু আমরা প্যাংগং আজকে স্টে করব। যদি হোটেলের রেট অনেক বেশি বলে তাহলে টেন্ট ফেন্ট যেখানে খাটাবো, খাঁটি আর বিন্দাস স্লিপিং ব্যাগে ঘুমাবো, এরকম একটা প্ল্যান আছে আজকের। ওই যে স্নো ক্যাম্প মাউন্টেন দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখন পুরো কাছে আমাদের জাস্ট রাইট সাইডে কিন্তু স্নো ক্যাম্প মাউন্টেন। এখান থেকে আমাদের প্যাংগং লেক যাওয়ার রাস্তাটা জাস্ট ভাগ হবে, তো আমরা নিয়ে নেব বাম দিকের রাস্তা। আর সোজা চলে গেলে যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা চলে যাচ্ছে মানে মানালির সাইডে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই সোজা এসেছিলাম, আর এখন উঠে যাব এই বাম দিকের রাস্তাটা দিয়ে। ওরে বাবা, এইখানেই গাড়ি উঠছে না গাড়িতে এত লোড রয়েছে না যে গাড়ি টানা কিন্তু ভীষণ চাপের। আর এদিকে সব এরা মিলিটারি গাড়ি কিন্তু প্রচুর দেখতে পাবে। কারুতে রয়েছে এখন, আর কারু চেকপোস্ট থেকে আমরা গাড়ির নাম্বার এন্ট্রি করালাম, ড্রাইভিং লাইসেন্সের শেষ 4টে নাম্বার দিলাম, দেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে এখানকার রাস্তার কন্ডিশন কেমন রয়েছে প্যাংগং লেক পর্যন্ত। তো বলছে যে প্যাংগং লেক পর্যন্ত রাস্তার কন্ডিশন এইরকমই রয়েছে। তো এইরকম যদি রাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না কালকের যা রাস্তা আমরা গিয়েছিলাম, ওরে বাপরে বাপ। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ।
ওকে, জুলে জুলে জুলে, তো জুলে মানে হচ্ছে কিন্তু নমস্কার। তো এখানকার লোকেরা সবাই জুলে বলে স্বাগত করে। লাদাখের রাস্তায় যে একবার গাড়ি চালাবে না, সে জাস্ট ফ্যান হয়ে যাবে ভাই, ফ্যান হয়ে যাবে। লাদাখের কোথায় গিয়ে ঘুরলাম কি করলাম সেটা আলাদা ব্যাপার, লাদাখের অ্যাকচুয়ালি পুরো রাস্তাটাই হচ্ছে স্পট। যেখানেই দাঁড়িয়ে দেখবে যে সেখানেই মনে হবে যে সুন্দর একটা স্পট করে রেখেছে কেউ। ওরে বাবা, এই গাছগুলো কী গাছ, দারুণ লাগছে, পুরো গোল গোল হয়ে আছে। পাহাড়ে হোক বা হাইওয়েতে আমাদের ছোট ভাইয়ের পারফরমেন্স কিন্তু জাস্ট ফাটাফাটি। মানে আমি জাস্ট বুঝতেই পারছি না যে আমি 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে আজকে লাদাখ রাইড করছি। তো একটা কথাই বলবো সবাইকে, বাইক ম্যাটার করে না ভাই, তোমাদের মনে জোর কতটা রয়েছে সেইটা ম্যাটার করে, যে তোমরা যে সেই জায়গাতে যেতে পারবে কি না, যেইটা তোমাদের স্বপ্ন রয়েছে। আমার মতন যার যার স্বপ্ন রয়েছে কিন্তু মনে করছো যে আমার বাইক ছোট, তো বাইক ছোট বলে কোনো কথা হয় না ভাই। তোমরা যে কোনো বাইক নিয়ে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারো, শুধু একটু ভরসা করে বেরোতে হবে, এই হচ্ছে ব্যাপার। আহা, সামনে আবার পাহাড়ের মাথায় মেঘ, এইটা দেখেই তো ভয় লাগছে এখন থেকে, কারণ আমরা যাচ্ছি কিন্তু ঠিক ওই সাইডেই। আমি জাস্ট এক হাত দিয়ে পিক আপ ধরে আর চুপচাপ বসে আছি। এই রুটে গাড়ি ঘোড়ার চাপও অনেকটাই কম, এই একটা দুটো গাড়ি আসছে, আর না হলে পুরো রাস্তা আমি সেই দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। জাস্ট এই রাইডটা আমি এখন মজা নিচ্ছি, আর তার সাথে সাথে তোমাদেরকে এইরকম সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাচ্ছি। A few moments later. देखिए आप 2 लोग हैं ना सर? हाँ 2 लोग उसमें सब है। आपका नाम? सुमन घोष, सुमन घोष। उसका ऋषभ बोनिक। ओके सर जी, थैंक यू। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আমাদের পারমিট দেখাতে হলো আবারও। এই রুটে আমাদের ফার্স্ট টাইম পারমিট দেখলো, এর আগে কিন্তু পারমিট দেখেনি, এর আগে জাস্ট আমাদের নাম্বারটা লিখে ছেড়ে দিয়েছিল। আর এখান থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স আছে 111 কিলোমিটার। ও, আমরা কিন্তু নন স্টপ গাড়ি চালাচ্ছি, না শরীরে কোনো রকম ব্যথা আছে না কিছু আছে, জাস্ট আমরা রাইডটাকে এনজয় করছি। আজকের রাইডটা বিশেষ করে, কারণ কালকে যা অফরোডিং করেছি, আজকে অফরোডিং করার আমার ইচ্ছা সেরকম নেই। গা হাত পা কালকে প্রচণ্ড ব্যথা ছিল, যেই কারণে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে কিন্তু আমরা শুয়ে পড়ার চেষ্টা করেছিলাম, তবে ব্যাগ ট্যাগ বাঁধতে অনেকটাই লেট হয়ে গেছে। আর যত আমরা এবারে উপরের দিকে যাব না, জাস্ট আকাশের ভিউটা দেখো, পুরো ক্লিয়ার ব্লু স্কাই। ও হো, কলকাতায় এরকম আকাশ কোথায় পাবে ভাই, কোথায় পাবে? একটু একটু পয়সা জমাও আর জমিয়ে এইসব জায়গায় একবার হলেও ভিজিট করো, তবে বুঝতে পারবে যে পৃথিবীর মধ্যে কিন্তু জান্নাত রয়েছে ভাই, জান্নাত। নিচে চলে গেল গ্রামটা, যেই সব রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা কিন্তু আমরা এই উপর থেকে দেখতে পাচ্ছি। জাস্ট ভিউ দেখো, ও হো, দারুণ দারুণ। কারু চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা একটু উপরে এসে জাস্ট দাঁড়িয়েছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, এই দিকে দেখো, ওয়াও ভাই ওয়াও। তো দারুণ একটা সুন্দর ভিউ রয়েছে, তার সাথে সূর্যি মামা উঠে পড়েছে। তো সূর্যি মামা ওঠা মানেই কিন্তু গরম লাগছে, একটু আগে পর্যন্ত কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। দাঁড়িয়েছিলাম, একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হচ্ছিল। লে মানালি হাইওয়েতে একটা বিশাল বড় ধস নেমেছে, যার জন্য কিন্তু লে মানালি হাইওয়ে টোটালি কিন্তু ব্লক রয়েছে। তো আমাদের তো চাপ নেই, আমরা এমনিতেও কাশ্মীর দিয়েই যেতাম। ড্রাইভার যেটা বলছে যে তোমরা যদি মানালি হয়ে নাবার প্ল্যান করো তাহলে ওইটা ক্যান্সেল করো এখনই, কারণ লে মানালি হাইওয়ে টোটালি বন্ধ, ধস নেবে। আমরা বললাম যে না, আমরা তো লে মানালি দিয়ে যাবো না, আমরা গেলে কাশ্মীর হয়েই নামবো। বলছে হ্যাঁ কাশ্মীর দিয়ে যাও, কাশ্মীরের রাস্তা ভালো রয়েছে।
তো জাস্ট ভাবো যে আমরা ওই রাস্তা দিয়ে কয়েকদিন আগেই এলাম, আর এখন সেই সব জায়গা ধস টস নেবে পুরো ব্লক হয়ে গেছে। পাহাড়ে এটাই ঝামেলা বর্ষাকালে, কখন কোথায় কি হবে কেউ জানে না। যে জিনিসটাকে দেখতে যত সুন্দর হয় না, সেই জিনিসটা ততটাই ডেঞ্জারাস। ওরে বাবা, কত বড় মিলিটারি কনভয় দেখো, একের পর এক গাড়ি এসেই চলেছে। ও, তো রাস্তার হাইট কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে, যেই কারণে গাড়ির পাওয়ার ল্যাগ অলরেডি শুরু। মোটামুটি 3 নম্বর 2 নম্বর দিয়ে গাড়ি তুলতে হচ্ছে, যেহেতু গাড়িতে লোড কিন্তু প্রচণ্ড রয়েছে। ব্যাগ এতদিন হয়ে গেল খালি হয়ে যাওয়ার কথা, খালি না হয়ে খালি ভারী হয়ে চলেছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি। তো যারা আমাকে এখনও ফেসবুকে এবং ইনস্টাতে ফলো করোনি, তাদেরকে রিকোয়েস্ট রয়েছে যে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমাকে গিয়ে এখনই ফলো করো। তো ওখানেই কিন্তু এই সুন্দর সুন্দর ছবিগুলোকে আমি পোস্ট করব। যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে রোদে এত টেম্পার যে গরম লাগছিল, তো আমি জ্যাকেটটা সবে খুলে আর পিছনে আটকে রেখেছি। আর একটুখানি জাস্ট উঠেছি উপরের দিকে, তো কনকনে ঠান্ডা লাগছে ভাই। আবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। দাঁড়িয়ে পড়লেই গরম লাগবে, আর যখনই একটু গাড়ি চলবে তখনই ঠান্ডা। ও ভাই, রাস্তার ভিউ তো সুন্দর রয়েছে। আমাদের বাম দিকে রয়েছে হাজারো ফিট খাই। ওরে বাবা, রাস্তাটা ঘুরে ঘুরে কোথায় উঠছে দেখো, সেই পাহাড়ের টপে রাস্তা। মানে আমরাও কিন্তু ঘুরে ঘুরে ওইখানেই যেতে হবে আমাদেরকে। আর এইদিকে হচ্ছে চাংলা পাস, এই রুট দিয়ে প্যাংগং যেতে গেলে চাংলা পাসও কিন্তু ক্রস করতে হবে। তো যাই হোক, চলো 12:30 বেজে গেছে। আমরা এবার একটু বেশিক্ষণ ধরে গাড়ি চালিয়ে একটু টেনে রাখার চেষ্টা করব, কারণ এখনও পর্যন্ত বহু রাস্তা কিন্তু বাকি রয়েছে। এই দেখো, এবারে শুধু আমাদের ঘুরে ঘুরে জাস্ট উপরে ওঠার পালা। তো উপরে ওঠার সময় এই রাস্তাতে মোটামুটি 3 নম্বর গিয়ারে উঠে যাচ্ছে আমার। এমন স্টিপ রোড রয়েছে যেখানে ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ার, এই দুটো গিয়ারের মধ্যেই কিন্তু চালাতে হচ্ছে। তো যদি তোমরা কেউ 125 সিসি বা 100 সিসি বাইক নিয়ে আসো, তো চাপ নেওয়ার দরকার নেই। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে একটু হয়তো টাইম বেশি লাগবে, কিন্তু পৌঁছে যেতে পারবে আরামসে। ও হো হো হো, সামনে জাস্ট মেঘগুলোকে দেখো, মনে হচ্ছে আমরা মেঘের উপরে ভেসে বেড়াচ্ছি ভাই, মেঘের উপরে ভেসে বেড়াচ্ছি। কত কাছে মেঘ। মানে আমাদের যদি এই সোজাপুর কোনো রাস্তা থাকতো, তো মেঘকে ফুঁড়ে আমরা চলে যেতাম। তো এখানে সব বাইকারদের কীরকম স্যালুট করছে, সব থামস আপ দেখাচ্ছে। এই জিনিসটা না এত দারুণ লাগে আমার লাদাখে এলে। এই দেখো ও, এর একটা আলাদাই মজা আছে, এটা কিন্তু অন্য কোথাও পাবে না। আর এখান থেকে জাস্ট ভিউ দেখো, কোথা থেকে আমরা এলাম। আর যত আমরা উপরের দিকে যাচ্ছি, কনকনে ঠান্ডা কিন্তু আবারও পাওয়া শুরু হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো হয়েছে আজকে, যে সূর্যি মামার কিন্তু দেখা রয়েছে। যদি বৃষ্টি হতো এই ঠান্ডার মধ্যে, তাহলে তো আর কিছু বলার নেই, কালকে সিচুয়েশান আবার ফিরে পেতাম আমরা। স্বর্গ ভাই, স্বর্গে চলে এসেছি আমরা। ওরে বাবা, এদিকে রোড কিন্তু ঘুরিয়ে উপরে কোথায় তুলছে তার ঠিক নেই। নিচে দিয়ে যে পাহাড়টা উঠলাম আমরা, সেই পাহাড় থেকে কিন্তু আবার একটা অন্য পাহাড়ে উপরে তুলে দিচ্ছে আমাদের। উফ, মাথা উঁচু করে এই পাহাড়টাকে দেখাও যাচ্ছে না। ওরে বাবা, তার মধ্যে আবার 4 চাকা গাড়ি টাড়ি, তো চাপ প্রচুর রয়েছে এবারে। বড় বড় বাস নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো এখানকার বাসের ক্যাপাসিটি কত। এই দেখো, আমাদের গাড়ির সেকেন্ড গিয়ার ছাড়া আর উঠছেই না এখন। চল ভাই চল, দেখি কাকা সাইডে। নিচের দিকে একবার জাস্ট দেখো, এখানে যদি চাকা স্কিড করে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। যারা নতুন আসবে এইখান থেকে যদি নিচে দেখে, তাদের মাথা ফাতা ঘুরে যাবে। ও, সামনে স্নো ক্যাম্প মাউন্টেনটাকে দেখো, আমরা কত নিচ থেকে দেখছিলাম ওই স্নো ক্যাম্প মাউন্টেনটাকে, আর এখন দেখো পুরো এক লেভেলে। এখনও কিন্তু আমাদের এই উপরে উঠতে হবে। এই পুরো পাহাড়ের টপটা হচ্ছে চাংলা পাস। গাড়ি চলছে দেখো, এখন সেকেন্ড গিয়ারে চলছে। আর এইদিকে ডান দিকে দেখলে তো ভয় লেগে যাবে ভাই, ভয় লেগে যাবে। একটু আগে একটা ছোট্ট মতন ওয়াটার ক্রসিং পার করলাম, তো আমার ক্যামেরাটা হ্যাং করে গেছিলো বলে আর দেখাতে পারলাম না তোমাদেরকে। তবে ছোট্ট হলেও পাথরের ওয়াটার ক্রসিং কিন্তু পার করা ভীষণ চাপের ব্যাপার।
তাও যদি হয় আমাদের মতন ছোট্ট একটা 125 সিসির কম্পিউটার সেগমেন্টের বাইক। এখানে যত বাইক দেখছি সব হিমালয়ান ছাড়া কোনো কথাই নেই। আর সব থেকে কম সিসির বাইক তো আমি নিয়ে ঘুরছি হয়তো। যতই আমরা চাংলা পাসের দিকে এগোচ্ছি রাস্তা কিন্তু অনেকটাই সরু হয়ে যাচ্ছে আর রাস্তার কন্ডিশনও খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে যে কটা পাস রয়েছে সব পাশে কিন্তু এরকম সিমেন্টের ইট দিয়েই কিন্তু রাস্তা তৈরি করেছে আর কি। চলো এখনো 5 কিলোমিটার উপরে যেতে হবে। কোথায় আছি আমরা তাই আমি ভাবছি, এখনো এত উঁচুতে রয়েছি, এখান থেকে নাকি এখনো 5 কিলোমিটার উপরে চাংলা পাস। স্যালুট করা দরকার এই সমস্ত লেবারদের যারা এত হাই অল্টিটিউডে কাজ করছে, আমাদেরকে এত সুন্দর সুন্দর রাস্তা প্রোভাইড করছে। এই হাই অল্টিটিউডে আমরা হাঁটতে গেলে 2 মিনিট হাঁটলে কুকুরের মতন হাঁপাতে হয়, আর এরা এই সমস্ত হাই অল্টিটিউডে রাস্তার কাজ করছে, মানে বুঝতে পারছো? সত্যি এরাই হচ্ছে আসল বড় লোকের বেটা। দেখো হিমালয়ান লাদাখ থেকে ভাড়া করেছে, একটা গাড়ি রিজার্ভ করেছে শুধুমাত্র ওদের লাগেজটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আর নিজেরা পুরো ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছে। সামনে কিন্তু একটা বেশ বড় সড়ো ওয়াটার ক্রসিং রয়েছে। ওরে বাবা জলের টান ভালোই আছে, পাটা তুলে নি। ওকে চলো, গাড়ির কোনো পিক আপই নিচ্ছে না, আর যত উপরে উঠছি একটু তো পিক আপ থাকতে হবে, না হলে উঠবো কীভাবে ভাই? এত লোড নিয়ে ওটাটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। যতক্ষণ না চাংলা পাসটা ক্রস করছি, চাংলা পাস ক্রস করে নিলে আর কোনো চাপ নেই, গাড়ি আবার নিজের আসল রূপে চলে আসবে। ওয়েলকাম টু চাংলা পাস, 17,688 ফিট। চলো পাশে আর দাঁড়াচ্ছি না, আমরা জাস্ট বেরিয়ে যাবো এবারে। চাংলা পাশে উঠতে উঠতে আমাদের ঝাংলা করে দিয়েছে পুরো। এত খাড়াই রাস্তা যে গাড়ি ফার্স্ট গিয়ারেও উঠছে না, এরকম অবস্থা হয়ে গেছে। এতটা অসুবিধা হতো না, যেহেতু আমাদের গাড়ি প্রচণ্ড লোড রয়েছে, সেই কারণে কিন্তু গাড়িটার মানে উঠতে কষ্ট হচ্ছে আর কি। যদি ফাঁকা গাড়ি থাকতো বা অল্প লাগেজ থাকতো তাহলে গাড়ি আমাদের আরামসে জ্যাক করে উঠে যেত। এতক্ষণ পর থেকে এবারে জাস্ট ঘুরে ঘুরে আমরা নিচের দিকে নামছি, আর নামাটা কিন্তু অতটাও সোজা ব্যাপার নয়। উঠতে গেলে বাইকের কষ্ট হয়, তবে নামতে গেলে কিন্তু নিজের কষ্ট হবে। ও হো আমরা কোথা থেকে এলাম দেখো, ওই যে চাংলা পাস, পুরো বরফ পড়ে আছে পাহাড়ের গাগুলোতে। এখানকার ড্রাইভাররা এত হেল্পফুল না, আমরা জাস্ট পিছনে এসে ডিপার বা হরেন কিচ্ছু মারেনি। আমরা জানি যে গাড়ির পিছনে যাবো, সরু রাস্তা বলে অটোমেটিক নিজেই ডান দিকের সিগন্যাল দিয়ে হাত দেখিয়ে থামস আপ দেখাচ্ছে, চলে এগিয়ে যাও। তো আমাদের ওইদিকে বলে তুই ভাই পিছনে থাক, আগে আমি যাই তারপরে হবে, কিন্তু এইদিকের লোকজন কিন্তু একদমই ওরকম নয়। সবসময় বাইকারদের রেসপেক্ট লাদাখে এলে পাবে। টাইম হচ্ছে এখন 1:31, আর আমরা ওকে মাউন্টেনের সামনে দাঁড়িয়ে জাস্ট বিস্কিট পার্টি হচ্ছে এখন, তাই তো বিস্কুট খাবো। একটু খিদে লাগছিল, তো এখান থেকে এখনও প্রায় 70 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে প্যাংগংয়ের। তো একটু বিস্কুট খেয়ে নিয়ে তারপরেই বেরোবো। আর এইখানে জাস্ট ভিউটা দেখো, ওয়াও! ওই দূর দিয়ে একটা সরু নালার মতন নদী চলে যাচ্ছে, তারপরেই কিন্তু একদম পাহাড়। তাও শুধু পাহাড় নয়, পাহাড়ের মাথায় কিন্তু বেশ বরফ পড়ে আছে। টাইম হচ্ছে 1:39, আর আমরা এখানে বিস্কুট খাওয়া কমপ্লিট করে এই সবে মাত্র বেরোলাম। এইদিকের ভিউ কিন্তু দারুণ। এইরকম যদি জায়গা আমরা পেতাম ঠিকঠাক, তাহলে এইসব জায়গায় টেন্ট করতে কিন্তু কোনো রকম চাপই নেই, জলও আছে, তার সাথে সমতল জায়গাও রয়েছে। এই সামনে একটা ছোট্ট মতো লেক রয়েছে, আর ওখানে বেশ বোটিং করা হচ্ছে কিন্তু। তো এই পাহাড়ের কোলে বোটিং করার মজাই আলাদা কিন্তু। আমচি রেস্টুরেন্ট, এখানকার নামগুলো কিন্তু ইউনিক। আমচি, টাংসে, 26 কিলোমিটার। ওকে,
আবার কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমাদের 125 সিসির বাইক এখন 500 সিসির হয়ে গেছে, মানে স্পিড মিনিমাম 70-80-তে আমরা এই সরু রাস্তা দিয়ে নামছি। তবে সামনে থেকে যখন গাড়িগুলো ফপকা চলে আসছে ব্লাইন্ড স্পট থেকে, তখনই একটু চাপ। দুর্ভোগ থেকে আমরা মাত্র 16 কিলোমিটার দূরে রয়েছি। আর এই লোহার ব্রিজটার ভিউ দেখো, পুরো নীল রঙের ব্রিজ, আর উপরে স্নো ক্যাপ মাউন্টেন রয়েছে। ওয়াও, আমার কিন্তু পাহাড়ি এলাকায় এই লোহার ব্রিজগুলোকে ক্রস করতে দারুণ লাগে, দারুণ। আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর লোকেশান থেকে। এখান থেকে নদীর জলটা যাচ্ছে আর জলের আওয়াজ তো আশা করছি তোমরা পাচ্ছ। ভিউ দেখো, দারুণ লাগছে জায়গাটা। তো আমি আর থাকতে পারলাম না, অনেকক্ষণ ধরে আমি ফলো করছি এই নদীটাকে। এইখানে এসে দাঁড়িয়েই পড়লাম। তো বর্ষার মধ্যে লাদাখ রাইডটা করা অতটাও সোজা ব্যাপার নয় ভাই। আবার বৃষ্টি এসে গেছে, কি অবস্থা! ওরে বাবা, এখানে আবার ওয়াটার ক্রসিংটা দেখো, জলের ভালোই তোর রয়েছে, তবে রাস্তা ভালো। এই যা, ওকে ওকে, চলো 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 ভাই, বেরিয়ে যাই। এখানে বৃষ্টি জোরে এসে গেলে, এটা এতটাই সরু রাস্তা, একটা আর্মি ট্রাক ঢুকে গিয়েছিল, যার জন্য পুরো স্লো স্লো করে করে যতক্ষণ না ওই সাইড দেওয়ার জায়গা এলো ততক্ষণ পর্যন্ত সাইড দিতেই পারলো না আমাদের। তো প্রচুর লম্বা লাইন কিন্তু পড়ে গেছে গাড়ির। তো এবারে যে যত স্পিডে পড়বে শার্ট শার্ট করে বেরোবে। ঠান্ডাটা একটু কম লাগছে রোদটা উঠতে। আমরা ওইদিকে আসার সময় বলছিলাম আরে গরম হচ্ছে গরম হচ্ছে, একটু ঠান্ডা হলে ভালো হতো। আর এখানে এসে ঠান্ডাতে আমাদের জাস্ট সেঁকে দিচ্ছে। ল্যান্ডস্কেপ দেখো, লাদাখের এই জন্যই বলি যে কোন ট্যুরিস্ট স্পটে যাচ্ছি সেটা বড় কথা নয়, যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটা পুরোটাই হচ্ছে ট্যুরিস্ট স্পট। যেদিকে তাকাবে সেদিকেই একটা আলাদা সৌন্দর্য। আংসা থেকে আমরা 11 কিলোমিটার দূরে রয়েছি, আর এখানকার রাস্তার জাস্ট ভিউটা দেখো। দূরে সুন্দর পাহাড়ের ল্যান্ডস্কেপ, আর তার সাথে আরও সুন্দর রাস্তা। জাস্ট এইভাবে এঁকে বেঁকে পুরো নিচের দিকে নেমে যাচ্ছে। তো মোটামুটি এই সমস্ত রাস্তায় আমরা 60-70 আমরা মিনিমাম গাড়ি চালাতে পারতাম, যদি সামনে থেকে গাড়ি না আসতো। তো যেহেতু সামনে থেকে গাড়ি হঠাৎ করে চলে আসছে পুরো ব্লাইন্ড স্পট থেকে, সেই কারণে আমরা মোটামুটি 50 থেকে 60-এর মধ্যেই গাড়িকে রাখার চেষ্টা করছি আর কি। কলকাতা থেকে লাদাখ ট্রিপটা জাস্ট জমে গেল। সব থেকে কম খরচে আমরা এই ট্রিপটা কিন্তু কমপ্লিট করব। ওরে বাবা, চলে এসেছে আমাদের সামনে ওয়াটার ক্রসিং। জল তো কমই আছে, কিন্তু পাথরের উপর দিয়ে যেতে হবে। এই যা, চলো। এইসব ওয়াটার ক্রসিংগুলোয় জল যদি বেশি থাকে তখন কিন্তু বেশ চাপ হয়ে যায়, কারণ আমাদের বুট যেহেতু ওয়াটারপ্রুফ না, পা একবার যদি ফেলতে হয় তাহলেই তো হয়ে গেল পুরো ঠান্ডার মধ্যে। এবার ওই ভিজে বুট পরে যেতে হবে। ও, এতক্ষণ আমরা পাহাড়ের উপরে ছিলাম, তো জাস্ট এবারে ঘুরিয়ে ঘুরিয়ে ওই সমতলা কিন্তু নামাবে। এই দেখো কত বড় লরি একটা ওই সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে চলেছে। এইখান থেকে জাস্ট নিচের ভ্যালিটার ভিউ দেখো। ওয়াও, হুন্ডারের কথা মনে পড়ে যাচ্ছে ভাই। হুন্ডারে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণেই আমরা হুন্ডারটাকে স্কিপ করে আজকে প্যাংগং চলে এলাম। নাহলে আমাদের আজকের ডেটে কিন্তু হুন্ডারে বেরোনোর কথা ছিল। এই দেখো জাস্ট ঘুরে 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 জিলিপির প্যাঁচের মতন হয়ে হয়ে পুরো সমতলা নেমে যাবো এবারে। এখানে একটা সুন্দর মতন গেট দেখতে পেয়ে গেছি আমরা। আর এখান থেকে কোন দিক যেতে হবে? আই থিঙ্ক সোজাই যেতে হবে, দেখি। না, আমাদের এখান থেকে জাস্ট রাইট সাইড নিয়ে বেরিয়ে যেতে হবে। তো রাইটে চলে যাচ্ছে প্যাংগং। তো আমরা কিন্তু এসেছিলাম অ্যাকচুয়ালি আগেরবারে ওই দিক দিয়ে, মানে হুন্ডার দিয়ে এলে তোমাদের ওই রাস্তাটা হয়ে অফরোডিং করে করে এসে জাস্ট এইখানে কানেক্ট করতে হবে। আর এইখান থেকে তারপরে সব রাস্তাই ভালো মোটামুটি। যেখান থেকে এখনও 49 কিলোমিটারের ডিস্টেন্স কিন্তু বাকি রয়েছে। তো এখন তো মোটামুটি আমরা সমতলে রয়েছি। এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে।
তো এখানে চাইলেই তোমরা দুপুরের খাবার বা স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিতেই পারো, তারপরে বাকি জার্নি করতে পারো। আমাদের কাছে যেহেতু খাবার হোটেল রয়েছে, তো আমরা নিজেরা খাচ্ছি আর যাচ্ছি। এখান থেকে পাহাড়ের জাস্ট মজা নাও একটু। সেই সকাল থেকে আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, তাই এখন একটু সমতল পেয়ে জাস্ট গাড়িকে ভাগিয়ে একটু হাতটা জাস্ট ছাড়িয়ে নিচ্ছি। ওফ, দারুণ রাস্তা ভাই, দারুণ রাস্তা। পাহাড়ের উপরে যে এত সুন্দর রাস্তা হতে পারে ভাবার বাইরে। পুরো ঝাঁ চকচকে রাস্তা, না বাম্পার আছে না কিছু আছে, শুধু স্পিডে বেরিয়ে যাও, আর না কোনো স্পিডও মিটার রয়েছে এখানে। পুলিশের ঝামেলা তো নেই বললেই চলে এইদিকে, তবে লে সিটিটার কাছে একটু পুলিশের ঝামেলা থাকে, এছাড়া কোনো রকম চাপ নেই। প্যাংগং TSO 33 কিলোমিটার। চলো এবারে এতক্ষণ পরে ঠিকঠাক যেন দেখাচ্ছে, এখানে 33 দেখাচ্ছে, আমাদের ম্যাপে হয়ে আছে 42, যেহেতু আমি ওই গ্রামটার নাম মেরেছি, তো সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে। আর এতক্ষণ আমরা সমতলে আসছিলাম, আবারও ঘুরে ঘুরে পাহাড়ে ওটা কিন্তু স্টার্ট হয়ে গেল। तुम्हारे पास होगा हिमालयन पर मेरे सामने चूजा, होंडा साइन SP 125 इज बेस्ट। ওরে বাবা, বৃষ্টি এসে গেছে আবার কি জোরে। আরে ভাই, বৃষ্টিটা যেন পিছনেই ছাড়ছে না। এবারে লাদাখ ট্রিপটা মানে বৃষ্টি করেই কেটে গেল আমাদের। আরে বাবা, এখানে আবার মনে হচ্ছে টিকিট ফিট কাটতে হবে রে। क्या है सर जी? पर पर्सन 10-20 फी सर, पेंगोंग का पैंगोंग का एंट्री फी 2 का 20। ये वाला क्या नया शुरू हुआ क्या? अगले साल तो नहीं था। ये बहुत साल हो रहा है, मनुष्य का साफ सफाई। हाँ, अगले साल तो नहीं था। যত টুরিস্ট বাড়ছে খালি টাকার খেলা। दो ये कहीं पर लगेगा क्या? ये कहीं पर लगेगा? হ্যাঁ, আগের বছর এসছি এসব ছিল না, এই বছর আবার নতুন নতুন টাকার খালি খেলা। হ্যাঁ, দীঘার পয়সা, টুরিস্ট বেশি হলেই পয়সা লুটে নাও খালি। 50, 100, 200 নিয়েই চলেছে। আমাদের এই তো সব খাবার দাবার সব ব্যাগে রেডি। চলো, তো নতুন সব নিয়ম বাড়ছে, যত টুরিস্ট বাড়ছে ততই কিন্তু পয়সার খেলাও বেড়ে চলেছে লাদাখে। একটা সময় এরকম আসবে যে 10-5 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু তোমাদের টাকা দিতে হবে, শুধু টাকাই দিতে হবে। প্যাংগং লেক এখান থেকে 35 কিলোমিটার মতন বাকি রয়েছে। আর রোড কন্ডিশন কিন্তু আগের বছরে যেরকম সুন্দর পেয়েছি, এই বছরও কিন্তু সুন্দর রয়েছে। তবে এবছরে দেখতেই পেলে যে টিকিটের চার্জ একটু মানে নতুন বেড়েছে আর কি। আগের বার যখন এসেছিলাম কিন্তু এইসব কোনো টিকিটের ঝামেলা ছিল না। লাদাখ ভাই, লাদাখ লুকুং 27 কিলোমিটার। এখান থেকে জাস্ট ভিউ দেখো। লাদাখে এসে স্যারলিং করার মজাই আলাদা ভাই, মজাই আলাদা। সে আমাদের 125 হোক আর হিমালয়ানই হোক। সামনে স্নোকে মাউন্টেন দেখো, উপরে স্নো পরে ভর্তি হয়ে আছে, আর আমরা তার ঠিক গোড়াতে যাচ্ছি। ওই কারণে ঠান্ডা হাওয়াটা এসে লাগছে। প্যাংগং যাওয়ার রাস্তাটা কিন্তু ভাই সেরা। যদি অফরোডিং করতে চাও তাহলে তোমরা হুন্ডার থেকে প্যাংগং আসতে পারো, সেরা অফরোডিং পাবে। যারা অফরোডিং না সুন্দর রাস্তা চাও তাহলে কিন্তু লে থেকে প্যাংগংয়ের রাস্তাটা মারতে পারো, এরা সেরা কিন্তু রাস্তা পাবে। যেখানেই যাও না কেন এরকম সিনিক বিউটি কিন্তু আলটিমেট থাকবে, যে কোনো রুটেতেই বলো। সুন্দর সিনিক বিউটিকে এনজয় করতে আমরা পৌঁছে যাবো প্যাংগং। তার আগে কোথাও একটা দাঁড়াতে হবে, কারণ একটু পর থেকেই আবার উপরে তোলা শুরু করবে। গাড়ি অনেকক্ষণ ধরে চলছে, তো একটু হিট হয়ে আছে। 2-5 মিনিট দাঁড়ালেই কিন্তু এখানে ঠান্ডা হয়ে যাবে আবার। কত বড় একটা বাইকার গ্রুপ দেখো। ও হো ভাই, মজা এসে যায়। চলো, এখান থেকে লুকুং হচ্ছে 18 কিলোমিটার। লুকুং জায়গার নামগুলো কিন্তু একটু ইউনিক হচ্ছে। এখানে একটা কোথায় হট স্প্রিং না কোথায় পাওয়া যায়,
সেটা কোন জায়গাটা ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। প্যাংগং টিএস এখান থেকে 0.8 দেখাচ্ছে, কী ব্যাপার হলো বুঝতে পারলাম না। এখান থেকে এখনও প্রায় 24-25 কিলোমিটারের ডিস্টেন্স কিন্তু হবেই হবে প্যাংগং। ও আর এখানে সাদা বালির মরুভূমি দেখো। এই লাদাখের মতন জায়গাতে সাদা বালি কোথা থেকে যে এলো আমি বুঝতে পারছি না। যেদিকে তাকাবে শুধু সাদা বালি আর বালি। ওরে ভাই, লাদাখে এলে আর কি কি জিনিস দেখা যাবে তার ঠিক নেই। এখানে লাল বালি আছে, সাদা বালি আছে, পাহাড় আছে, বরফ আছে, আর কি লাগবে। এখানে একটা বৃষ্টির জল জমে পুরো এখানেও একটা লেক তৈরি হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ। ও তো ভাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু বেশ পড়ছে। জানি না আগে আমরা বৃষ্টি আরও বেশি পাবো কি না। তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যখনই পড়ছে আমরা একটু স্পিডে টেনে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, তো তখন আর বৃষ্টি পাচ্ছি না। এখানে আবার একটা ইয়াকের পুরো বোর্ড দেওয়া রয়েছে। তো একটু আগে কিন্তু আমরা প্রচুর ইয়াক দেখে দেখে আসছি। ওরে বাবা, এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, চাকা স্কিড করছে এখানে। তো পাহাড়ি রোডেতে বৃষ্টি হলে এর মতন যে কষ্ট, আমরাও বৃষ্টি পেয়েছি তবে অল্প বিস্তর। আর এখানে তো দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে। যদি এই বর্ষাকাল না হতো না তাহলে আমরা লাদাখের আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারতাম। ওয়েলকাম টু প্যাংগং। তো প্যাংগং লেকের ফার্স্ট ভিউ কিন্তু আমরা পেয়ে গেছি। আর প্যাংগং লেকে জাস্ট জলের কালারটা দেখো, ওয়াও, পুরো ডিপ নীল, কোনো জায়গায় আবার স্কাই কালারের রয়েছে। তো জাস্ট অপরূপ সুন্দর কিন্তু এই প্যাংগং লেকটা। তো আমরা সামনের যে গ্রামে ছিলাম আগের বারে, ওই গ্রামটার দিকে যাওয়ার চেষ্টা করছি। ওই সামনে যে দেখতে পাচ্ছ ওগুলো সব হোটেল, হোমস্টে। আর এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা জাস্ট উঠছে দেখো, সানসে ভাই, সানসে। এত কষ্ট করার পর ফাইনালি আমরা প্যাংগং লেককে একবার দেখতে পেলাম। যেহেতু এখন 4টে বাজে, তো আমরা বেশ কিছুক্ষণ টাইম কিন্তু পাবো। আগে একটা আমাদের হোটেল নিতে হবে কম বাজেটে, তারপরে প্যাংগং লেকটাকে ভালোভাবে এক্সপ্লোর করব। যেই প্যাংগং লেককে একবার দেখবে না জাস্ট ফ্যান হয়ে যাবে। অনেক হোটেল, হোমস্টে সব নিচে রয়েছে, আমরা কিন্তু একটু উপর দিয়ে যাচ্ছি এখন। লাইফে আমি বহু লেক দেখেছি, তবে প্যাংগং লেকের মতো লেক আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। যতবারই আমি এই জায়গাটাতে আসি, এই জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছা হয় না আমার। জলের কালার বুঝতে পারছো, পুরো নীল, যেন কেউ রং মিশিয়ে দিয়েছে। আর সামনেই রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন। আমাদের ভাই আজকে 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে প্যাংগং লেক পৌঁছে গিয়েছে। তো প্যাংগং লেকের এইখান থেকে জাস্ট ভিউটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেকটাই মোটিভেট করে নেক্সট পরবর্তী এই সুন্দর সুন্দর জায়গাকে ভিজিট করার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছ পুরো স্নো ক্যাপ মাউন্টেন। তো একটু আগে কিন্তু ওয়েদার বেশ খারাপ ছিল, মানে বৃষ্টি বৃষ্টি পড়ছিল, আর এখন তো পুরো রোদ উঠেছে, যার জন্য প্যাংগং লেকটাকে দেখতে আরও সুন্দর লাগছে। তো এখানে কিন্তু 3 ইডিয়টস মুভির শ্যুটিংও হয়েছিল, সেই স্পটটাও রয়েছে, ওই জায়গাটাতেও যাব আমরা। আর ওই যে নিচে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাব ওইখানেতেই। প্যাংগং লেকের সামনে স্যাডলিং না করলে তাহলে আর কি করলাম লাইফে। ইন্ডিয়াতে 30% মাত্র প্যাংগং লেক রয়েছে, আর 70% রয়েছে কিন্তু চায়নাতে। তো আমরা রয়েছি সেই হোটেলের সামনে যেখানে কিন্তু আমরা আগেরবার এসেছিলাম। তো এখানে বলছে এখন পার হেড খাওয়া দাওয়া সিস্টেম করেছে। তো খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা। আমি বললাম যে আমাদের কাছে যা খাওয়া দাওয়া রয়েছে তো মোটামুটি আপনাদের সবাইকে ঢাকা দিয়ে দেওয়া যাবে। তো খাওয়া দাওয়ার না, শুধু রুমের প্রাইস কত হবে। তো উনি বলছে পার হেড 500 1000 টাকা, মানে একটা রুমের দাম 1000 টাকা বলছে। আমরা বলেছি লাস্ট 600 টাকা, ওর উপরে আর উঠবো না, যদি হয় হবে আর না হলে আমরা বেরিয়ে যাবো। 600 ले लीजिए ना, हम पहले भी रुक चुके हैं। 600 में हम 3 बंदे थे, आज इस साल 2 बंदे हैं, अब ज़्यादा बोल रहे हैं। मैं सोचा कि यहाँ पे मैं जहाँ पे रुकता हूँ वहीं पे रुकूंगा, तो इसलिए मैंने पहले पूछा नहीं। पहले बहुत होटल था। हाँ
एक मैडम था पिछले बार, वो उन्होंने दे दिया था। 2000 years later. হোটেল আমরা নিয়ে নিয়েছি, যেই হোটেলটায় আগে আমরা ছিলাম সেম হোটেল। তো বাইকগুলো জাস্ট এখানে পার্ক করা রয়েছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো চলো তোমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। আর সবথেকে ভালো কথা, মাত্র 600 টাকাতে কিন্তু আমরা এই হোটেলটা বুক করেছি। তো যাই হোক, মোটামুটি হোটেলের কন্ডিশন তো বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বাথরুম রয়েছে, এইদিকে যতগুলো দেখবে সবই কিন্তু বাথরুম। আর আমাদের রুমটা হচ্ছে ঠিক এইটা। এখানে কজন থাকতে পারে দেখো, 1 2 3 জন, 3টে বেড রয়েছে। আমাদের একটা বেডেতে একটা ভর্তি হয়ে গেছে, লাগেজ ভর্তি হয়ে গেছে। আর এই রুম থেকে একটা ভিউ দেখাচ্ছি, দেখো এই দেখো। তো রুমের ভিতর থেকে কিন্তু প্যাংগং লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। নেক্সট এপিসোডে তোমাদের প্যাংগং লেকটাকে ভালোভাবে ঘুরে দেখাবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম মিস করো না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।